এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ শুক্রবার, সকাল এখন 8:30। সকালের বাসি কাজকর্ম সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, এমনকি দুপুরের রান্নার জন্য সবজিপাতিটাও কাটা হয়ে গেছে। আজ অনেকটা তাড়াতাড়ি কাজকর্মগুলো সারছি, কারণ আজকে আমার একটা এক্সট্রা কাজ আছে। তো এই যে দেখুন, যে কটা সবজি কেটেছি ওগুলো নিয়ে এলাম কলপারে। এখন এই সমস্ত সবজিগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। সবজিগুলো কাটা হওয়ার সাথে সাথেই একটু ভালো মতো ধুয়ে নিলে দেখেছি সবজির গায়ে আর দাগ পড়ে না। অবশ্য বাটিতে করে জল রেখে সবজি কাটতে কাটতে ধুয়ে নিলে সেটা আরোই ভালো হয়। তবে আমাদের তো এত এত সবজি ওরকম করে ধোয়াটা সম্ভব হয়ে ওঠে না। সে কারণে এই যে ঝুড়ি ভর্তি করে সবজি কেটে আনার পর এখন ধুয়ে নিচ্ছি। কাকিমা এই মাত্র গেল সকালের মুড়ি খাবার খেতে, তারপর উনানে আঁচ দেবেন আর তারপর যাবেন স্নান করতে। স্নান করতে করতে কাকিমার উনানে আঁচও চলে আসবে। এই যে এইদিকে সবজিগুলো কেটে দিয়েছি, ভাত বসিয়ে দেওয়ার পর কাকিমা এই সবজি কটা ওই ধারের বাড়ি নিয়ে যাবেন। এখন আর ওই ধারের বাড়ি আমি নিয়ে যাচ্ছি না, এখানেই সিঁড়ির পাশে জল ঝরতে দেব। আমাদের বাড়িতে অধিকাংশ দিনই দুপুরের রান্নাতে চচ্চড়ি রান্না করা হয়, তবে আজ আর সেটা করা হবে না। 2 দিন মতো গ্যাপ হয়ে গেল এবারে দেখছি। আজ দুপুরে আলু, গাজর, বাঁধাকপি দিয়ে তরকারি হবে, নুন ঝাল করে হবে আলু ভাজা, আর এই যে একটু টমেটোর চাটনি করা হবে। এখন দুপুরে ভাতের সাথে টমেটোর চাটনিটা বেশ ভালো লাগছে। আর এমনিতেও তো আমাদের এটা চাষের, সে কারণে রোজ রোজই হচ্ছে। আর ডালও করা হবে। যাই হোক, সবজিপাতি ওদিকে গুছিয়ে রেখে এলাম। মা বলছে চলো তাহলে খাবারটা খেয়ে নিই। তো এই যে খাবার খাবো, আজ আর কিছু বানায়নি। মা ওদিকে দোকানে চানাচুর কিনেছে, আর এই যে আমি এখান থেকে নিচ্ছি একটা টমেটো। 2 দিন আগেই এই টমেটোগুলো মাঠ থেকে তুলে আনা হয়েছে, পাকতে দিয়েছে। এখন অর্ধেক অর্ধেক পেকেছে, আবার অর্ধেক পাকেনি। তার মধ্যে থেকেই একটা পাকা মতো টমেটো নিলাম। আগের দিনও যখন সকালের খাবার খাচ্ছিলাম, কাকিমা তখন আঁচ দিয়েছিল। আজকেও ঠিক তাই, খাবার খেতে বসেছি আর কাকিমা আঁচ দিয়েছে। আর আঁচ দিলে এত ভীষণ ধোয়া হয়, পুরো ঘরটা ধোঁয়ায় ভর্তি হয়ে যায়। কোনো রকমে খাবার দাবার খেলাম, আর তারপর বাসনপত্র ধুয়ে এখন ওই বাড়িতে রাখতে যাচ্ছি। প্রথমেই বললাম আজ একটা এক্সট্রা কাজ আছে। এক্সট্রা কাজটা হচ্ছে এই যে, আজ ঠাকুমার চুলটা একটু শ্যাম্পু দিয়ে ভালো করে ধুইয়ে দেব। আজ প্রথম সকালেই ঠাকুমা বলছিল, অনু একবার ওই যে মাথায় শ্যাম্পু করিয়ে দিয়েছিলি, কি ভালো হয়েছিল, মাথাটা একদম হালকা হালকা লাগছিল। আর একবার সময় করে মাথায় শ্যাম্পু করিয়ে দিস তো, তোর যেদিন সময় হবে সেদিনই না হয় করিয়ে দিস। তো আমি বললাম সময় হবে কি, আজকে যদি বলেন আজকেই করিয়ে দেবো। বলছে ঠিক আছে, তাহলে আজকেই সময় করে একবার মাথাটা ধুইয়ে দিবি। তো এই যে আজকে ঠাকুমার মাথায় একটু শ্যাম্পু করিয়ে দিচ্ছি। প্রথমে একবার শ্যাম্পু দিয়ে ধুইয়েছি, তারপর আবার এই যে আরেকটা মতো শ্যাম্পু দিলাম। আসলে ঠাকুমার তো বয়স বাড়ছে, উনি মাথায় শ্যাম্পু নিলেও বলেন নাকি মাথাটা ঠিকঠাকভাবে পরিষ্কার হলো না, চুলটা সে চিটচিটি করে। আর সত্যিই তো বলুন, মাথায় শ্যাম্পু করতে গেলেও হাত তুলে ভালোভাবে চুলটা ঘষতে হবে, তাহলেই তো চুলটা পরিষ্কার হবে। এই বয়সে কি এত সব করতে পারে? তবুও যে এতটা বয়স হওয়ার সত্ত্বেও ঠাকুমা নিজের কাজগুলো নিজে নিজেই করতে পারে, এটাই অনেক বড় ব্যাপার। যাই হোক, এদিকে দেখুন শ্যাম্পুটা দেওয়ার পর চুলটা একটু ভালো করে ঘষে নিয়েছি, তারপর আবার জল দিয়ে ধুয়ে দিচ্ছি। কি সুন্দর চুলটা সিল্কি হয়েছে। ঠাকুমাকে বলছি, ঠাকুমা আপনার চুলটা ভীষণ সুন্দর, এই যে দেখুন একদম সিল্কি হয়ে গেছে। ভালো করে ধুয়ে জলটা একটু নিকড়ে দিলাম। একটা ছোট্ট মতো কাঁকড়া আমার মাথাতে ছিল, ওটাই লাগিয়ে দিলাম আপাতত। এই সময় তো গার্ডারে সেরকম নেই, এরকমভাবেই থাক, একটু পরে ঠাকুমা আবার ঝেড়ে নেবেন। চোখে মুখে সাবানের ফেনা লেগেছিল, তো সেটাই একটু ভালো করে ধুইয়ে দিলাম। এরপর সর্ষের তেলটাও একটু মাখিয়ে দেবো। ঠাকুমা বলছিল আর তেল মাখাতে হবে না, তবে আমি বললাম না, সাবান শ্যাম্পু মাখালাম, তেল মাখাবো না, তারপর আপনার সাথে ঝগড়া হবে। খুব ছোটোর থেকেই এই কথাটা শুনে আসছি যে সাবান মাখালে নাকি তেলও মাখাতে হয়, নয়তো তার সাথে খুবই ঝগড়া হয়ে যায়। তো সেটাই ঠাকুমাকে বলছিলাম, আপনি কি চাইছেন আপনার সাথে আমার ঝগড়া হোক? ঠাকুমা তখন হাসছিলেন আর বলছিলেন ঠিক আছে নে, মাখিয়ে দে তাহলে। ঠাকুমাকে স্নান করানোর পর আমিও স্নান করে নিয়েছি, আর তারপর এই যে ভিজে জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম ছাদে। ছাদে এসে একটা জিনিস দেখে ভীষণ ভালো লাগলো, এই যে ডালিয়া ফুলটা একটু একটু করে পাপড়িগুলো খুলছে, কি ভালো লাগছে দেখুন দেখতে। পুরোপুরি ফুলের পাপড়িগুলো খুলে গেলে ভীষণ ভালো লাগবে। আর কটা দিনের অপেক্ষা, তারপর ছাদটা আমার একদম আলোর মতো জ্বলবে যখন ফুলটা ফুটে যাবে। চলুন এখন আপাতত ভিজে জামা কাপড়গুলো মিলে দিই। কাকিমা অনেক আগে আঁচ দিয়েছে, এতক্ষণ বুঝি ভাতও নেমে গেছে। এই যে ঠাকুমার শাড়িটা বলেছিলাম ছেড়ে দিতে, একটু সার্ফ জলে ভালো করে ধুয়ে দিয়েছি। ছাদের উপরে শাড়িটা এপাশ দিকে মেলে দিলাম। আমার জামা কাপড়গুলো ওই যে ওপাশে দড়িটা রয়েছে, ওই দড়িটার দিকেই মেলে দেবো। আজ সকাল থেকেও আকাশের অবস্থা খুব একটা ভালো নেই, রোদ্দুর সেরকম উঠছেই না। এই সময় মনে হচ্ছে হালকা হালকা রোদ্দুর উঠছে, মনে তো হচ্ছে আজ আর বৃষ্টি হবে না, তবে আকাশটা যা ভার করে রয়েছে নিশ্চিতভাবে বলাটাও মুশকিল। চলুন, জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, লিপগুলোও এঁটে দিলাম। স্নানের পরে জবটাও সেরে নিয়েছি। এরপর যাই ওই ধারের বাড়ি, দেখি কাকিমার রান্না বান্না কত দূর হলো। আজ একটু বেশি দেরি হয়ে গেল।
যখন এলাম তখন দেখছি কাকিমা ভাত নামিয়ে নিয়েছে, আঁচটাও চলে এসেছিলো, সে কারণে বাঁধাকপিটা সেদ্ধ করতে বসিয়েছিল। এই বাড়িতে আসার পর আমিও বেশ কিছুক্ষণ বসেছিলাম। এই যে বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিচ্ছি। এখনকার বাঁধাকপি কতই না ফুলে ফেপে থাকে, তবে ভাপিয়ে নেওয়ার পর একটু মতো হয়ে যায়। এই যে ভাপিয়েছি এখন যতটা রয়েছে, রান্নার পরে যখন নামাবো তখন আরোই কমে যাবে। যাই হোক, বাঁধাকপিটা নামিয়ে নেওয়ার পর কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বাঁধাকপিটা একটু পরেই বসাবো। প্রথমে ভাবছি আলু ভাজাটা করে নেব। অনেকগুলো আলু ভাজা তো, সে কারণে একটু বেশি করে তেল দিয়েছি। তেলের সাথে দিয়েছি কয়েকটা জিরে ফোড়ন। মা বলছিল আজকে আলু ভাজাটা কাঁচা লঙ্কা দিয়ে করতে, সে কারণে আজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম না। এই যে তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম আলুগুলো। তবে জানেন তো, তিলের তেল হালকা গরম হলে কেমন ধোঁয়া ওঠে, আর ওই ধোঁয়া ওঠা দেখে ভাবলাম বুঝি ভীষণ গরম হয়ে গেছে তেলটা, আর সে কারণে দিয়ে দিলাম আলুগুলো। তবে তেলটা না খুব বেশি গরম হয়নি, সে কারণে আলুগুলো দেওয়ার পর থেকে কিছুক্ষণ পরে এই যে কড়াইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছে। যাই হোক, হালকা তেলের সাথে মাখিয়ে নেওয়ার পর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, আর তারপর দেখুন আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে দেখছি আরোই আলুগুলো লেগে লেগে যাচ্ছে। একটু ঢাকা চাপা দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে গেলে নামিয়ে নেব। কয়েকদিন আগেই বাবা বলছিল একদিন দুপুরবেলা ঝাল ঝাল করে আলু ভাজা করো। মাও বলছিল। আজ বাড়িতে সবজিপাতি সেরকম ছিল না, কি রান্না করব সেটা একটা মহা চিন্তা হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ করে মনে পড়লো বাবা তো বলছিল আলু ভাজা খাবো, সে কারণেই এই আলু ভাজাটা করা। তবে মনের মতো আজ আর করতে পারলাম না। সত্যি কথা, কোনো জিনিসটা যদি মনের মতো না হয় ভীষণ খারাপ লাগে। এই যে দেখুন কেমন লেগে লেগে যাচ্ছে, একদমই ভালো লাগছে না এতে করে আমার। কড়াইয়ের গায়ে তেল বুলোনো আছে, আর সে করে কড়াইটাও হেলে হেলে যাচ্ছিল। সে কারণে দেখুন চিমটেটা নিয়ে এলাম, আর তারপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। এখন দেখছি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর বেশি কড়াইয়ে লাগালাম না। এই যে এই সময় অল্প অল্প করে থালাটাতে এখন আলু ভাজাটা নামিয়ে নিচ্ছি। কড়াইটা এখন আর ধোবো না, একেবারে তেল দিয়ে দিচ্ছি। বাঁধাকপির জন্য আলু গাজরটা ভাজবো, তারপর একেবারে বসিয়ে দেবো। দাঁড়ান, তার আগে আলু ভাজাটা ঘরেতে রেখে আসি। বাঁধাকপি রান্না আমার ভীষণ পরিমাণে প্রিয়, আর যবে থেকে বাবাকে ওটা বলেছি, বাবা তো প্রায় দিনই হাটেতে গেলেই বাঁধাকপি নিয়ে আসে। বাঁধাকপির তরকারিটা আমি খেতে যতটা ভালোবাসি, রাঁধতেও ঠিক ততটাই ভালো পারি। এই রেসিপিটা আপনাদের সাথে বহুবার শেয়ার করেছি, আজকে আর সে কারণে রেসিপিটা শেয়ার করলাম না। এদিকে দেখুন মশলা কষিয়ে বাঁধাকপি একদম কষিয়ে নিয়েছি। আলু গাজর তো প্রথমেই ভেজে রেখেছিলাম। এই সময় একটু জলটা কমে যাওয়ার পর আলু গাজরটা দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। যে কোনো রান্না ঢাকা চাপা দিয়ে রান্না করলে বেশ ভালো স্বাদ হয়। তবে কি জানেন তো, ঢাকা চাপা দিতে দিতে আবার ভুলে যাবেন না যেন যে ঢাকাটা খুলে একবার নাড়াচাড়াও করতে হবে, কারণ এটা জলটা না একদম উপরে উঠে যায় আর নিচের দিকটা কেমন ধরে ধরে যায়। তাই কিছুক্ষণ পরপরই ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই যে বাঁধাকপির জলটাও এই সময় বেশ কমে গেছে, আলুটাও দেখছি মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। এমনিতেই ভেজে রাখা আছে তো সেদ্ধ তো হয়ে যাবেই। এই সময় এই যে বাঁধাকপিটা নামিয়ে নিলাম। দেখুন সেদ্ধ করার পর যখন নামিয়েছিলাম এই বাটিটার এক ভর্তি ছিল, এখন আবার দেখুন অর্ধেকটা হয়ে গেছে। বাঁধাকপিটা এমনই হয় জানেন, যতটা দেবো তার অর্ধেকের থেকেও অর্ধেক হয়ে যায়। চলুন এটা আবার ঘরেতে রেখে আসি, তারপর আবার বাকি রান্নাটা কড়াইটা ধুয়ে বসাবো। দুপুরবেলা ভাতের সাথে এই চাটনিটা সকলেরই বেশ ভালো লাগছে, আমারও মোটামুটি ভালোই লাগছে। বাড়িতে তো এখন টমেটোর চাষ, বুঝতেই পারছেন টমেটোতে ছড়াছড়ি। এমনিতেই বাড়িতে আজকে সবজিপাতি সেরকম ছিল না, সে কারণে এই যে টমেটোর চাটনিটা আজকেও অ্যাড করে দিলাম। টমেটোগুলো যখন ভালো মতো গলে গেছিলো তখন একটু মতো আখের গুঁড়ো দিলাম, আর এই যে এই সময় টমেটোর থেকে যত জল ছিল সবই টেনে গেছে। কালারটাও কি ভীষণ ভালো এসেছে দেখুন। এখন এই যে নামিয়ে নিচ্ছি, একটু চেখে দেখলাম বেশ ভালোই লাগছে। চলুন এটা ঘরেতে রেখে আসি। ডালটা সেদ্ধ করাই আছে, এরপর শুধুমাত্র ডালটা সাঁতলে নেব। এই সময় উনানের আঁচটা একেবারেই চলে গেছে, অল্পখানি রয়েছে, ওই আঁচে তো ডালটা সাঁতলানো হবে না। চাটনি করার সময়ই একটা ঘুঁটে ভেঙে ভেঙে দিয়েছিলাম, এই সময় আরও একটা মতো ঘুঁটে ভেঙে দিয়ে আবার এই যে কড়াইটা বসিয়েছি। কড়াইয়ে বসিয়ে দিয়ে দিলাম তেল, তেলের সাথে লঙ্কা, পাঁচ ফোড়ন আর দিলাম চিনি ফোড়ন। এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছে যে তুমি প্রত্যেক রান্নাতেই কেন চিনি দাও। আসলে চিনি দিলে না রান্নার স্বাদটা একদম ব্যালেন্স হয়ে যায়। নুন ঝালের পাশাপাশি অল্প কটা চিনি দিয়ে দিলে দেখেছি রান্নাটা খেতে আরোই ভালো লাগে। আর সে কারণেই আমিষ নিরামিষ প্রত্যেক রান্নাতেই আমি অল্প কটা চিনি দিয়ে থাকি। যাই হোক, এদিকে দেখুন ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে বেরেস্তার মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো। আজ টমেটো দিয়ে ডালটা বানাবো। আমার শ্বশুরবাড়িতে মুসুর ডালটা শুধুমাত্র পেঁয়াজ দিয়েই বানাই, আদা রসুন বাটা দেয় না, সে কারণে আমিও দিলাম না। তবে আজকে একটু টমেটো অ্যাড করেছি। টমেটোটা দেওয়ার পর নুন হলুদ আর জল দিয়ে মশলাটা কষিয়েছি। এই সময় দেখুন কেমন আচারের মতো কালারটা হয়েছে। এই সময়তেই দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালটা। মুসুর ডালটা কাকিমা ভাতেই সেদ্ধ করেছিল, ভাতের হাঁড়ি থেকে বের করে জল দিয়ে গুলে রেখেছিল। ওই ডাল জল একসাথে দিয়ে দিলাম, সাথে করে আরও একটু মতো জল দিয়েছি। এরপর ডালটা একটুখানি ফুটবে, তারপরই নামিয়ে নেব। ভাতের সাথে ডাল মেখে খেতে আমার খুব একটা ভালো লাগে না,
তবে নিরামিষের দিনে আবার ভাত ডালটা খুবই ভালো লাগে। আগে তো ডাল খেতামই না, তবে এখন যদিও মাঝে মধ্যে ডালটা খেয়ে থাকি। এই যেমন আজকে ভাতের সাথে ডালটা খেয়েছিলাম। এই যে ডালটা ফুটে গেছে, একটু মতো চেখে দেখলাম লবণ মিষ্টি সব কিছু ঠিকঠাক আছে। এমনি তরকারিতে আমাদের ঝাল দেওয়া হয় ঠিকই, তবে ডালটাতে ঝালটা একটু কম দেওয়া হয়, লবণ মিষ্টিটাই দেওয়া হয়। আজকেও যেমন একটা লঙ্কা ফোড়ন দিয়েই ডালটা সাঁতলে নিলাম। এই যে নামিয়ে নিয়েছি, চলুন এরপর ঘরেতে রেখে আসি। হেসেল সালে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছে কাকিমা। এই যে ঢাকা দিয়ে দিয়ে রেখেছে, ডালটা রাখলাম, এরপর ডালটাতেও একটা ঢাকা দিয়ে দেবো। চলুন রান্নাগুলো আরেকবার আপনাদেরকে দেখাই। এই যে ডালটা এখানে ঢাকা দিলাম, এখানে রয়েছে টমেটোর চাটনি, আর এই হচ্ছে আলু ভাজা। এটা আজ আমার মনের মতো হয়নি, যাই হোক এখানে বাঁধাকপির তরকারি, যেটা আমার মনের মতো হয়েছে। রান্নার পর গরম গরম তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে, তার উপর যদি হয় আমার পছন্দের তরকারি মানে বাঁধাকপি। তো এই যে দেখুন ঢাকা দিতে দিতে একটু মতো বাঁধাকপি আর একটু মতো চাটনিও নিয়ে নিলাম। চলুন এরপর চাটনি আর বাঁধাকপি বসে বসে খাবো, তারপর যাবো ওই ধারের বাড়ি। হেসেল শালটা মোটামুটি গোছানোই আছে, একটু পর আবার খাওয়া দাওয়া হবে। রান্নার পর গরম গরম তরকারি খেতে বসেছি, আর সেই সময়ই চলে এলো ছোটো কাকু। আমাদের বাড়িতে দুপুরের খাবারটা সবার প্রথম ছোটো কাকু আর মেজো কাকুই খেয়ে থাকে। তো কাকু যখন চলেই এলো, কাকুকেও খাবারটা দিয়ে দিলাম, আর তারপর আমি তরকারিটা খেলাম। ছোটো কাকু প্রচুর স্পিডে খাবার খেতে পারে। আমি দেখুন না তরকারি খেয়েছি আর ওনার ভাত খাওয়া হয়ে গেছে। মাঝে মধ্যে সত্যিই আমি অবাক হয়ে যাই যে এত তাড়াতাড়ি কী করে কেউ খেতে পারে। সুব্রতও এরকম অনেক তাড়াতাড়ি খাবার খেতে পারে। যাই হোক, ওই বাড়ি থেকে আসার সময় এঁঠো বাসনটাও নিয়ে এলাম। এখন আর এগুলো মাজবো না, একটু পরেই তো আবার খাবার খেতে ডাকবে। 1:10 মতো বাজে এখন, আর 10-20 মিনিট পরেই আবার যাবো ওই ধারের বাড়ি খাবার খেতে। তো এখন না হয় বাসনপত্রগুলো এখানেই থাক, দুপুরের খাবার পরে একেবারে বাসনপত্র মেজে ধুয়ে নেওয়া হবে। আমি এই যে হাত মুখ ধুয়ে নিলাম, একটু মতো জলও খেলাম। সকাল থেকে আকাশটা মেঘলা মেঘলা করলেও এই সময় দেখছি বেশ ভালোই রোদ্দুর উঠেছে। মা দেখছি চুনুমুনুদেরকে এই দুয়ার গোড়াটাতে রেখেছে, ভালো আমি না হয় একটুখানি বাইরে বের করে দিই। তো মা বলছে, অনু আমি অনেকক্ষণ বের করেছি, অনেকক্ষণ রোদ্দুর পাচ্ছিল, আবার বাইরে বের করছো কেন? আসলে সারাটা দিন ঘরের মধ্যে থাকতে ওদেরও নিশ্চয়ই ভালো লাগে না, বাইরে কিছুক্ষণ থাকলেও এদিকের প্রকৃতিটা দেখলেও ওদের ভালো লাগবে। কিছুক্ষণ থাক, খাওয়া দাওয়া করে যখন আবার আসবো তখন আবার ঘরের ভিতরে ঢুকিয়ে নেব। ওই বাড়ি গেছিলাম তখন 1:10 মতো বাজে, এখন ওই 1:30 মতো বাজে। 20 মিনিট ওই ধারের বাড়িতে ছিলাম, তারপরেই আবার এই যে এধারের বাড়িতে এলাম খাবার খেতে। একটুও খিদে নেই পেটে জানেন। আসলে মা আবার মার যাবে, তাই বলছে একটু তাড়াতাড়ি খেলে কিছুক্ষণ বসতে পাবো, সে কারণেই চলে এলাম। চলুন খাওয়া দাওয়াটা সেরে নিয়ে এরপর। আজ দুপুরে বেশ অনেক কটাই বাসন রয়েছে, আগে থাকতেই তো ওই বাসনগুলো ধোয়া মাজা হয়নি। আবার এই যে দুপুরের এঁঠো বাসন, কাকিমা সেজন্য বলছে, অনু আজ অনেক বাসন, নিশ্চিন্তে অনেকক্ষণ ধরে মাজতে হবে, তুমি মাজতে শুরু করো, আমি ততক্ষণকে ভাতের ফেনাটা কাকিমাদের বাড়িতে দিয়ে আসি। আসলে আমাদের বাড়িতে তো গরু নেই, সে কারণে আমাদের যে ভাতের ফেনা সবজির খোসা সেগুলো অন্যের বাড়িতে দিয়ে আসে, তাদের বাড়ি থেকে অল্প অল্প করে গোবর আরে নিয়ে আসে। যাই হোক, এদিকে দেখুন বাসনপত্র সমস্তটাই মানছি, একটা ছোট্ট মতো কুকুরছানা এসে আবার এখানটায় দাঁড়িয়েছে। তো ওকে একটু সরালাম, আবার এই যে বাসনপত্রগুলো নামিয়ে নিচ্ছি। চলুন বাসন মাজতে মাজতে আমার এক মিষ্টি বন্ধুর নামটা নিয়ে ফেলি। আমার প্রায়শই ভিডিওতে দেখেছি বোনটি খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করে। আগের দিনের কমেন্টে বলেছে যে দিদিভাই আমার নামটা একবার তোমার ভিডিওতে নিও। বোনটির নাম হচ্ছে বিতিকা পোরেল। তো দেখো তোমার নামটা নিলাম, আশা করি তোমার ভালো লাগবে। তুমি যে আমার ভিডিওতে রোজ রোজ কমেন্ট করো, এতে করে আমার ভীষণ ভালো লাগে। আরও অনেক বন্ধুরা আছেন যারা ইউটিউব রিলেটেড অনেক ধরনের কোশ্চেন করেছেন, তো ওইসবের জন্য আমি আলাদা করে একটা ভিডিও নিয়ে আসবো। এখন আমি ওই ভিডিওটা ক্রিয়েট করতে পারছি না, একটু ব্যস্ততার মধ্যে রয়েছি, তো কিছুদিন ওয়েট করুন, তারপর আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো। আর কটা দিন পরে একটা কমিউনিটি পোস্ট দেবো, ওই পোস্টে আপনারা আপনাদের কোশ্চেনগুলো একটু জানিয়ে দেবেন। আপনাদের সকল প্রশ্ন অনুযায়ী আমি একটা ভিডিও ক্রিয়েট করব, আশা করি তখন আর আপনাদের কিছু অসুবিধা হবে না। ততদিন অবধি আপনারা একটু ওয়েট করুন। যাই হোক, এদিকে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে বাসন কটা সমস্তটাই মাজা হয়ে গেছে। ডালের ঘটিটাও অনেকক্ষণ ধরে ভেজানো ছিল, ওটাও ভালো করে মেজে নিলাম। আর এই যে এই ছোট্ট ডেকচিটাতে করে আমাদের ভাতের ফেনা ঝরাই, সবশেষে ওটাই এখন মেজে নিচ্ছি। চলুন বাসনপত্র মাজা ধোয়া হয়ে গেছে, এরপর হাত মুখটাও ধুয়ে নিই। শাশুড়ি বৌমা মিলে গল্প করতে করতে বাসনগুলো বেশ তাড়াতাড়ি মাজা হয়ে গেল। এইভাবে গল্প করতে করতে কাজ করলে কাজকর্ম যে কখন হয়ে যায় হুঁশই পাওয়া যায় না। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। ততক্ষণের জন্য টাটা।